বাড়ল ঈদের ছুটি, অবকাশ এবং যাতায়াতের জন্য মিলবে টানা এক সপ্তাহ। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি আর 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত, সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে যে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। ইহুদি মার্কিন হামলায় নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে। শত্রু দেশ এবং স্থাপনায় আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। বেগম খালেদা জিয়া সহ 15 জন ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিকেলে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতা, গণতন্ত্র এবং নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে। এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণারও সিদ্ধান্ত হয়েছে। এর ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহ ছুটি থাকবে। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি চরিত্র। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন আর দেশ জনতার প্রশ্নে প্রচণ্ড দৃঢ় এই রাজনীতিকের গোটা জীবনই ছিল সংগ্রাম মুখর। ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে থেকে সবসময় দেশপ্রেমের অনন্য এক উদাহরণ সাবেক এই প্রধানমন্ত্রী, যার মৃত্যুর পর গোটা দেশের মানুষের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা এক অনন্য স্মারক হয়েই থাকবে এই দেশের ইতিহাসে। এবার রাজনীতিক বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2026-এর জন্য মনোনীত করেছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান সংস্থাকে দেয়া হবে এবারের স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। 2 নম্বর হচ্ছে ফৌজদার ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটা 7 দিন ছুটি থাকছে, যাতে সবাই একটু নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে, আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, 12 মার্চে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়
ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি আমরা সে বিষয়ে আলাপ করি। পরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে বাড়তি ভাড়া আদায় করলেই সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে জানান, ঈদের 10 দিন আগেই সড়ক ও মহাসড়কের মেরামত এবং সংস্কার কাজ শেষ করা, অবৈধ পার্কিং এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা সহ 28টি সিদ্ধান্ত নেওয়া হয়। আবারও পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজির বিষয়ে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, যানজট এড়াতে নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল পণ্য ছাড়া ঈদের আগে এবং পরে মোট 4 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে। নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে, সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না, এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে তেল নেয়ার চাপ। তেল বিক্রেতারা বলছেন, স্বাভাবিক দিনের তুলনায় গতকাল থেকে মানুষ বেশি তেল নিচ্ছেন। সার্বিক পরিস্থিতি দেখভাল এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, বন্ধ পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল পরিবহনের মাধ্যম হরমুজ প্রণালী, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় ঢাকার জ্বালানি তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। আজ বৃহস্পতিবার পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনোটির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কেও চলে আসে। হিউমার তো একটা সোর্সাই, সবাই বলতেছে যে এরকম তেলের দাম বাইরে দেবে, গেলে যাবে, সবার যে অবস্থা হবে আমারও একই অবস্থাই হবে। যতটা লাগছে সেটা আসলে 10-15 দিনের মধ্যে শেষ হওয়ার কথা না। যদি এত বেশি সময় নেয় সেক্ষেত্রে হয়তো বা তেলের দামটা আরও বৃদ্ধি হইতে পারে। মধ্যপ্রাচ্যে যে অবস্থা তাদের তেলের সংকট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। তবে পাম্প কর্মীরা বলছেন, আপাতত তেলের কোনো ঘাটতি নেই। হুজুগে পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ পড়ছে। মানুষই তো বলে, কাস্টমারই তো বলে যে দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই ফুল করে নিতে আসে। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। কেউ খালি ক্যান, কেউ গাড়ি নিয়ে রাইখা আবার নিয়ে আসে, বাসায় পুরনো গাড়ি থাকলে এগুলো নিয়ে আসে। ডিপুর ভিতরে প্রচুর গাড়ি, লোড দেওয়ার পরে গাড়িও বাইর হইতে পারে না। আমাদের সাপ্লাই আমরা ঠিক মতোই পাচ্ছি এবং আগের দামে ঠিক মতোই সব কিছুই দিতেছি সাপ্লাই, কিন্তু জনগণ হঠাৎ করে বাইরে গেছে তেল বেশি নেওয়ার জন্য আর কি। এই সংকট উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে জ্বালানি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। এনার্জিটা এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। অর্থমন্ত্রী করবেন। বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ 1 মাসের তেল মজুদের ব্যবস্থা রয়েছে। এই অবস্থায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে আগ্রহের কথা জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুদেশ একযোগে কাজ করবে আলোচনায় উঠে এসেছে এই প্রসঙ্গ। সফরের শেষ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা জানান তিনি। সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সকাল 9টায় অংশ নেয় জামায়াত ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির দেন এই দলের নেতৃত্ব। বৈঠক শেষে নায়েবে আমির জানান,
বিরোধী দল হিসেবে সংসদে প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সংসদে সক্রিয় থাকবে জামায়াত। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হবে বলেও উল্লেখ করেন তাহের। কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সেভাবে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটা ব্যাপারে আমরা অবশ্যই অপোজ করব। সকাল 10টায় এনসিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। পরে সকাল 11টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল পল কাপুরের সঙ্গে বৈঠক করে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেন তারা। মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো, এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সে সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মিশন প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন পল কাপুর। এ সময় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি। বেলা 1:30টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পল কাপুর ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেল 3:30টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দ্বিপাক্ষিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইফতারে অংশ নেন পল কাপুর। এতে বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। 3 দিনের সফর শেষে রাতেই ঢাকা ত্যাগ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। অন্যদিকে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও একই অভিযোগ তুলে বলেন, যারা জুলাই সনদ অস্বীকার করছে তাদের পরিকল্পিতভাবে ক্ষমতায় বসানো হয়েছে। সকালে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামী। ব্রিফ করেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঢুকতে দেওয়া হয়নি। ব্রিফিংয়ে জামাতের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে উপদেষ্টারা ভণ্ডুল করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কী ধরনের কনস্পিরেসি রিদওয়ানা সহ অন্যরা তারা করেছেন যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছেন। খলিলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হলেও পরিচয় করতে চায়, তাকেও মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদ এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিদওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজেই। নানান প্রকারে পরে নয়াপল্টনে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, জুলাই সনদকে অস্বীকার করে এক সর্বনাশা পথে পা বাড়িয়েছে সরকার। জুলাই আন্দোলনের সবচেয়ে বেনিফিশিয়ারি হিসেবে যারা আজকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে যারা ক্ষমতার মসনদে বসলেন, কিভাবে জাতিকে বিস্মিত করে সেই জুলাই সনদকে অস্বীকার করে জুলাই সনদকে এড়িয়ে চলার মতো একটা সর্বনাশা পথে তারা যাত্রা শুরু করেছেন। জাতির জন্য এটা বড় দুর্ভাগ্য। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, নতুন করে কোনো স্বৈরাচারী বাংলাদেশে জন্ম নিতে দেওয়া হবে না। দুর্নীতি বাসা বাঁধবার কোনো সুযোগ পাবে না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নতুন সরকার গঠনের পরে বাংলাদেশ ব্যাংক ও দুদকের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ
নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাজধানী গুলশানের এক হোটেলে এনসিপির ইফতার অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। বলেন, জবাবদিহিতার অভাবে ঋণখেলাপিরা বিভিন্নভাবে সরকারে প্রভাব রাখছে। নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, গণভোটের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে ব্যর্থ হয়েছে সরকার, তাই জুলাই সনদ অনুযায়ী দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশি বিদেশি কূটনীতিকরা। Since forming the new government, there has been worrying politicization of key institutions, including Bangladesh Bank and the Anti-Corruption Commission. The concentration of power coupled with weak enforcement of accountability risks repeating cycles of mismanagement and exploitation of national resources. তীব্র গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। এতে সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে 5টি ইউরিয়া কারখানার মধ্যে বর্তমানে শুধুমাত্র চালু রয়েছে শাহজালাল ফার্টিলাইজার কারখানা। বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, কর্ণফুলী ফার্টিলাইজার, যমুনা এবং আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন বিসিআইসি পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বলেন, গ্যাস সংকটের কারণে বুধবার দুপুর থেকেই কারখানাগুলোর উৎপাদন বন্ধ। এই কারখানা 5টি পূর্ণ সক্ষমতায় চালু রাখতে দৈনিক প্রায় 197 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। নজর দেব ইরান পরিস্থিতিতে। ইরানে হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাত হানছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চালানো হচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বাইরেও। আজারবাইজান দাবি করেছে তাদের ভূখণ্ডেও হামলা চালিয়েছে তেহরান। এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা এক গোপন ব্রিফিংয়ে সতর্ক করে বলেছে, ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করছে তার সবগুলো ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নাও হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার হামলায় দমে যায়নি ইরান। পাল্টা ড্রোন মিসাইল ছুড়ে সেটাই বোঝাতে মরিয়া দেশটি। বৃহস্পতিবার দূরপাল্লার খোররামশা মিসাইল ছোড়ার ভিডিও প্রকাশ করেছে তেহরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেন্ট্রাল ইসরায়েলে। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। সতর্ক সাইরেন বাজতে শোনা গেছে জেরুজালেমেও। পাশাপাশি কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ফের আক্রমণ চালিয়েছে ইরান। এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে ড্রোন হামলা চালিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে আজারবাইজানেও হামলা চালানোর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইরাকের তেল ট্যাঙ্কারে হামলা চালাতে কসুর করেনি আইআরজিসি। ইরাকের খোর আল জুবাইর বন্দরে একটি তেল ট্যাঙ্কারে হামলার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং জ্বালানি ছড়িয়ে পড়ে। হামলায় ইরান ব্যবহার করছে শাহেদ ড্রোন। নিচু উচ্চতায় ধীর গতিতে উঠতে পারায় এসব ড্রোন অনেক সময় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। তাই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল দ্রুত ধ্বংসে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিপুল সংখ্যক ড্রোন ব্যবহারের কারণে সবগুলো ভূপাতিত করা সম্ভব নাও হতে পারে বলে এক গোপন ব্রিফিংয়ে নিজ কর্মকর্তাদের জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ওয়াশিংটনের। দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। প্রকাশিত একটি ভিডিওতে শ্রেণীকক্ষের ক্ষয়ক্ষতি এবং ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। হামলায় স্কুলের কাছাকাছি বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।